হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকে আমাদের বছরের শেষ এপিসোড এবং 2023-এ তোমরা আমার সাথে অনেকটাই ভালোভাবে ছিলে এবং আমাদের গল্প কথা পরিবার আস্তে আস্তে 2023-এ অনেকটা দূরই এগিয়েছে এবং আশা করব পরবর্তী সময়গুলোতে গল্প কথার এপিসোডগুলো আরও ভালো হবে। এবং বলে রাখি, তোমরা যেভাবে 2023-এ গল্প কথার পাশে ছিলে 2024-এও এবং আগামী বছরগুলোতেও এইভাবেই গল্প কথার পাশে থেকো। এবং আমি সব সময় চেষ্টা করব যাতে তোমাদের গল্প কথার প্রত্যেকটা এপিসোড ভালো লাগে। এবং তোমাদের রিকোয়েস্ট করব, যদি ভালো ঘটনা শুনতে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। আমি আগামীকাল যেই ঘটনাটি তোমাদের বলেছিলাম যে আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের শোনাবো, আজকে সেই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরব। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুতের থেকেও বেশ ভৌতিক ছিল এবং আমার নিজের ফ্যামিলি মেম্বারের সাথে ঘটনাটি ঘটে যাওয়ার পরে আমি সত্যি, ভূতকে বিশ্বাস কি অবিশ্বাস সেটা পরের কথা, কিন্তু যার সাথে ঘটে সে কিন্তু বিশ্বাস করতে বাধ্য। ঠিক তেমনই একটা ঘটনা তোমাদের শোনাবো আমার মায়ের জীবনে ঘটে যাওয়া 3 থেকে 4 দিন আগে। তার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনা লিখেছে সুস্মিতা সামান্তা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি। ঘটনাটা যখনকার, তখন আমার বয়স 3 কি 4 হবে। আমার ভাই আমার থেকে 3.5 বছরের ছোট, মানে ভাই সবে হয়েছে। মায়ের বেশি সময়টা ভাইকে নিয়েই কাটত, আর সেই জন্যই হয়তো আমার সহজে টার্গেট করতে পারত কিছু কিছু নেগেটিভ এনার্জি। আমরা যে বাড়িতে থাকি, এই বাড়িতে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটেছে এবং সেটি আমি নিজে উপলব্ধি করেছি। আমি নর্মাল বাচ্চাদের থেকে একটু অন্যরকম ছিলাম, মানে ভীষণ শান্ত আর একদম বেশি কথা বলতাম না। স্কুল থেকে কমপ্লেন আসতো একদম কথা বলতাম না বলে। নিজের পড়া, আঁকা, পুতুল এই জগৎ নিয়েই বেশি থাকতাম। দিদিদের সঙ্গে হোক বা বাইরে সেরকম বন্ধু আমার ছিল না। তাই যতক্ষণ না ঘুমোচ্ছি মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতাম। সবসময় মায়ের সঙ্গে থাকার একটা কারণও ছিল, সেটা হচ্ছে আমি ওই ছোট থেকেই খুব ভয় পেতাম। যাই হোক, হঠাৎ এক রাতে মা ঘুমের মধ্যে পাশে হাত দিয়ে দেখে আমি পাশে নেই। মায়ের ঘুম ভেঙে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। দরজার লকে হাত পৌঁছায়নি বলে পাশে রাখা চেয়ার টেনে নিয়ে তার ওপর দাঁড়িয়ে লক খুলেছে। কিন্তু মা বাবা চেয়ার টানার বা দরজা খোলার কোনো আওয়াজ পায়নি। মা বাইরে বেরিয়ে দেখে সব দরজাই রুমের ভেতর থেকে বন্ধ। তখন মা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। দোতলা তো কেউ কোথাও নেই, আর অপেক্ষা না করে সোজা ছাদে চলে যায় মা। গিয়ে দেখে আমি ছাদে দাঁড়িয়ে। ছাদে কোন প্রাচীর ছিল না, খোলা চাঁদের একদিকে আমি পা ঝুলিয়ে বসে আছি, বাইরের দিকে আমার পা ঝুলছে। মা উঠে নিয়ে এসে আমাকে শুয়ে দেয়। মায়ের সন্দেহ হলো আমি ইচ্ছা করেই খেলার ঘরে ওরকমটা করেছি। পরের দিন আবার একই ঘটনা। এবার মায়ের সন্দেহ পাকা হয় যে কিছু তো গণ্ডগোল আছে। বাবার সাথে আলোচনা করে, দরজা ভেতর থেকে লক করে, চাবি নিজের বালিশের নিচে রাখে। পরের রাতে অভ্যাস মতো তার পরের রাতেও ঘুমের ঘোরে মা আবার হাত দিয়ে আমাকে খোঁজে। দেখে আমি বিছানায় নেই। বিছানা থেকে উঠে দেখে দরজার কাছে শুয়ে আছি, মানে দরজা খোলার চেষ্টা ব্যর্থ, ওখানেই শুয়ে গেছি। এভাবে 1-2 দিন চলার পর মা বুদ্ধি করে আমার পালঙ্কের মধ্যে
আমার হাত বেঁধে রাখে এবং তার পরে পরে আমাদের ঠাকুরের পুজো করে। হোমের ভস্য দিয়ে তৈরি তাবিজ পরিয়ে দেয় আমাকে। আরও কিছু সাবধানতা অম্বল করে ব্যাপারটা ঠিক করা হয়। মানে আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হয়ে যায়। ওই বাড়িওয়ালা জেঠুর আগের স্ত্রী ওই বাড়িতে মারা যান কোনো কারণে। সে জেঠিমার আত্মাই নাকি এরকমভাবে আমাকে ডেকে নিয়ে যেত। এটা পরের বাড়িওয়ালি জেঠিমা মাকে বলে দেয় এবং সেই গল্প আরও পড়ে আমরা শুনেছিলাম মায়ের মুখে। ঘটনাটা এমনই ছিল। ওই বাড়িতে আমি আমার 5-6 বছর বয়স অবধি থেকেছি। আরও একদিন মা বকেছিল বলে বিকেলবেলা খেলতে না গিয়ে মন খারাপ করে খাটে শুয়ে পড়ি অভিমান দেখানোর জন্য। আমার ঘুম চলে আসে। হঠাৎ আমি স্বপ্ন দেখছি আমি আমাদের খাটের লম্বা দিকে, কিন্তু যে দিকে মাথা রেখে ঘুমাই সেদিকে না শুয়ে তার উল্টো দিকে মাথা করে আমি শুয়ে আছি। রুমটা আমাদের নয়, অপরের জেঠুদের। জায়গাটা অনেকটা ডাইনিং বা ড্রয়িং রুমের মতো, কারণ রুমটার দরজা নেই। খাটের মাথার দিকে প্যাসেজ থেকে আলো এসে রুমটাকে একটু খানিকটা দৃশ্যমান করেছে। দেখছি সেই প্যাসেজ থেকে একটা বড় মেয়ে, ফ্রক পরা, সে আমার কাছে খুব আস্তে আস্তে করে আসে যাতে আমি টের না পাই, এবং আমার মুখের উপর ঝুঁকে পড়ে, দেখার চেষ্টা করে যে আমি জেগে আছে কিনা নাকি ঘুমিয়ে গেছি। স্বপ্নের মধ্যে আমি বুঝতে পারি যে মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ভূত বা কোনো প্রেতাত্মা। আমি জেগে আছি, জানতে পারলে সে আমার কিছু ক্ষতি করে দেবে। তাই আমি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে পড়ি। স্বপ্নটা দেখে ঘুমের মধ্যেই প্রচণ্ড ভয় পেয়ে যাই আর ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসি। অবাক ব্যাপার, স্বপ্নে খাটের যে দিকটা শুয়েছিলাম উঠে দেখি সেই দিকটাতেই আমার মাথা দেওয়া, অথচ আমার স্পষ্ট মনে আছে আমি দেওয়াল ঘেঁষে আরের দিকে একদম সাইডে পাল বালিশ পাশে নিয়ে শুয়েছিলাম, যাতে মা চেষ্টা করেও আমাকে খুঁজে না পায়। তাই প্ল্যান করেই ওইভাবে শুয়েছি। এই ছোট বয়সেই এত ভয় পেয়ে যাই যে কিছু বলার ছিল না কাউকে। আর কোনোদিনও একা সাহস পাইনি। যেহেতু ভীতু ছিলাম, তাই অল্পতেই সবাই আমাকে নিয়ে মজা করত। তাই আমি কাউকে এই গল্প নিয়ে কিছু বলিনি। তবে নিজের ভয়টা আমার সেই সময় থেকেই পাকাপোক্ত হতে শুরু করে। পরে পরে সময়ে অসময়ে অনেক ঘটনায় ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। হয়তো আমি ব্যাখ্যা চাইও না, কারণ একটু বড় হতে হতেই আমি বুঝতে শুরু করেছি যে সব জিনিস সবার জন্য নয়। হয়তো জন্মে থেকেই এই জিনিসগুলো আমার সাথে হয়ে আসছে। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা লিখতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ঘটনা লিখতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। আমি ইমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে দিই, যেহেতু আজকে এটা গল্পকথা পরিবারের এই বছরের লাস্ট এপিসোড, আশা করব তোমাদের আজকের ঘটনাগুলি বেশ ভয় লাগবে এবং তোমরা ঘটনাগুলিকে খুব এনজয় করবে। এবং তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে পাঠাতে ভুলো না। এবং বলে রাখি, নতুন বছরে ইচ্ছা আছে যে গোস্টলি কল রেকর্ডিং, যেটা তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করে আমাকে ঘটনা বলবে, সেটা আমি রেকর্ডিং করবে এবং গল্পকথার চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাদের কাছে ঘটনাগুলি পৌঁছে যাবে। তোমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমার গলাতেই অন্যরা শুনবে। এতদিন ধরে তোমরা আমার গলায় ঘটনা শুনে আসছো, কিন্তু পরবর্তী সময় থেকে আমি চেষ্টা করব যাতে তোমরা নিজেদের ঘটনা নিজেদের গলায় অন্যদেরকে শোনাতে পারো।
আশা করব এই জিনিসটা 2024 থেকে আমি শুরু করবো এবং তোমরা আমাকে সাপোর্ট করবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়, যে এই ঘটনাটি আমার মায়ের জীবনে ঘটে গেছে এবং আশা করব এই ঘটনাটি শোনার পরে তোমাদের অনেকটাই ভয় লাগবে। তবে এই ঘটনায় যাওয়ার আগে আগের কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলো যদি না বলি তোমরা ঘটনাটা পুরোপুরিভাবে বুঝতে পারবে না। তাই এই ঘটনার সাথে আগের কিছু ঘটনার মিল আছে, তাই পুরোটাকেই তোমাদের বুঝিয়ে বলতে হবে। যেহেতু আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, আমি কোনো কিছু দেখে বলছি না, আমি যেরকমটা শুনেছি আমি ঠিক তেমনটাই বলবো। হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তোমরা ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি আমার মায়ের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নবদ্বীপে। ঘটনাটি ঠিক এমন ছিল। আমাদের পাড়াতে, তোমরা যারা নবদ্বীপে থাকো বা নবদ্বীপের আশপাশে কোথাও থাকো, তোমরা শুনেছ যে বেশ কয়েক সপ্তাহ আগে একজন মহিলা ছাদ থেকে পড়ে মারা যায় এবং সে এমনভাবে ছাদ থেকে পড়ে গেছিল, আমরা তার দেহটাকে দেখতে গেছিলাম। নারকেল গাছের ডাল শরীরের এপার ওপার হয়ে গেছিল, সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। এই ঘটনাটা হওয়ার পরে আমাদের পাড়ায় একটা নিস্তব্ধতা শুরু হয়। অনেকেই রাতের বেলা বাড়ি থেকে বেরোতে ভয় পেত, যেহেতু একটা অপমৃত্যু, এরকম ঘটনা সচরাচর শোনা যায় না। যেহেতু ছাদ থেকে পড়ে মারা গেছিল এবং আমাদের বাড়িটা যেই জায়গায়, সেই জায়গা থেকে সেই বাড়ির ছাদটা পুরোটাই দেখা যেত। তো এই ঘটনাটা হওয়ার পরে আস্তে আস্তে সবাই সব কিছু ভুলে যাচ্ছিল। তারপরেই শুরু হলো আসল ঘটনা। আমাদের পাড়াতে একজন বাড়ি করছে, বাড়িটা প্রায় 3 তলার সমান এবং সে অনেক টাকা খরচা করে এই বাড়িটা করছে। যেদিন এই বাড়িটা উদ্বোধন হলো সেদিন তিনি বাড়িতে কালী পুজো রাখে এবং কালী পুজোতে পাড়ার সকলকে এবং পার্শ্ববর্তী যত পাড়া ছিল সকলকে নিমন্ত্রণ করে এবং সেখানে আমাদেরও নিমন্ত্রণ ছিল। তো আমরা সেইভাবেই কালী পুজোতে অ্যাটেন্ড করি, আমরা কালী মায়ের মূর্তি দর্শন করি এবং আমাদের বেশ ভালো লাগে। তবে দুঃখের বিষয় যেটা ঘটল পরের দিন ঠাকুর নিরঞ্জন করতে নিয়ে যায় তারা এবং নিরঞ্জন করার পরে ঠাকুর বিসর্জন দিয়ে আসে। ঠাকুর বিসর্জন দিতে দিতে সন্ধে প্রায় 5:30 বেজে যায়। যেহেতু শীতের রাত তাই 5:30টায় অন্ধকার। এরপর যেটা ঘটে সেটা ঘটার জন্য কেউ প্রস্তুত ছিল না। যিনি বাড়ি করছিল ওনার যে মা ছিল, ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে। ঠাকুর বিসর্জন দেওয়ার পরে আমরা জানি যেই ঘরে মায়ের মূর্তি থাকে সেই ঘরে প্রদীপ জ্বালানো হয়। সেই মহিলা মানে যার বাড়ি তার মা, সেই ঘরে প্রদীপ জ্বালাতে গিয়ে গায়ে আগুন ধরে যায়। সেদিনকাই তার সারা শরীর পুড়ে যায়। এই ঘটনা আমাদের পাড়ার সকলকে স্তম্ভিত করে দেয়। যেই মানুষ বাড়িতে পুজো করল এবং যেদিন তারা গৃহ প্রবেশ করবে সেদিনই তার মা গায়ে আগুন ধরে পুরো ঝলসে যায় এবং পরের দিনই তার মৃত্যু ঘটে। এই দুটো ঘটনা তোমাদের কেন বললাম, কারণ এই দুটো ঘটনার সাথেই আমার মায়ের ঘটনাটার মিল আছে, তাই এই দুটো ঘটনা তোমাদের জানিয়ে রাখলাম। এবার আসি মায়ের ঘটনায়। এই দুটি ঘটনা ঘটে যাওয়ার পর প্রায় 3 দিন কেটে যায়। এই 3 দিনের মধ্যে পাড়া পুরো নিঝুম হয়ে থাকে। রাতের বেলা কেউ সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। যেহেতু একই পাড়ার মধ্যে এরকম দুটি ঘটনা ঘটে যায়, কেউ ভাবতে পারেনি এবং দুটোই অপমৃত্যু। এর 3 দিন পরে আমার বাড়িতে একজন কাজের মাসি আছে, যিনি আমাদের বাড়ির কাপড় চোপড় কেচে দেয়। যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো আমাদের অনেক কাপড় চোপড় জমে গেছিল। আমার মা প্রতি সপ্তাহে একদিন করে কাপড়গুলো ভিজিয়ে রাখে যাতে সেই কাজের মাসি এসে কাপড়গুলো কাচতে পারে। দিনটা ছিল শুক্রবার। আমার মা প্রতি সপ্তাহের মতো সেদিনও কাপড় কাচার জন্য কলপারে যায়। আমাদের বাড়ির পেছনে একটা দরজা আছে, সেই দরজাটা খুলে একটা
বারান্দা টাইপের আছে এবং সেখানে কলপার। আমার মা কাপড়গুলো ভেজানোর জন্য কলপারে যায়। ঠিক এমন সময় আমার মা খেয়াল করে যেই বাড়িতে ওই মহিলা গায়ে আগুন দিয়ে মারা গেছে, ঠিক ওই বাড়ির পেছন দিকটাতে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা ছায়ামূর্ত কিছু সেখান দিয়ে ঘোরাঘুরি করছে। এবং আমার মায়ের চোখে চোখ পড়ে যায়। মা পুরো স্পষ্ট দেখে কোনো একটা ছায়া সেখান দিয়ে হাঁটাচলা করছে। এটা দেখে আমার মা প্রচণ্ড ভয় পেয়ে ঘরে চলে আসে। এবং আমি যখন ঘটনাটা শুনি, আমি বাড়িতে এসে দেখি আমার মা কথা বলতে পারছে না। আমি বাড়ির লোককে জিজ্ঞাসা করি কি হয়েছে। তখন বাড়ির লোক পুরোটা আমায় জানায় এবং পরে আমি মায়ের থেকে পুরোটা শুনি। যেই টাইমে আমার মা সেই ছায়ামূর্তিটাকে দেখেছিল, ঠিক সেই টাইমে নাকি যেই বাড়িতে গায়ে আগুন দিয়ে মারা গেছিল সেই বাড়িতে ধুনো দেখাচ্ছিল। এবং শোনা যায় যে কোনো বাড়িতে ধুনো দিলে সেই বাড়িতে নাকি আত্মারা থাকতে পারে না। এবং আমার মাকে যখন জল পোড়া দেওয়ার জন্য একজন জ্যোতিষীর বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন সেই জ্যোতিষী বলে যে আমার মায়ের ওপর সেই কালো ছায়ার নজর পড়েছিল, সেটা নাকি অনেকেই দেখতে পারে না। আবার যারা দেখে ফেলে তারা নাকি প্রচণ্ড ভয় পায়। এটাই ছিল আমার মায়ের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এবং দুঃখের বিষয় এই ঘটনায় আছে যে যেই বাড়িতে গায়ে আগুন দিয়ে মারা গেছিল তিনি অনেক কষ্ট করে মানে তার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু হয়তো হয়নি। কেন এটা হয়েছিল কেউই জানে না, কারণ তিনি অনেক মানুষকে মায়ের পুজোর দিনকার নিমন্ত্রণ করে খাইয়েছিল এবং অনেক ধুমধাম করে মায়ের পুজো করেছিল। এবং আমরা খুবই মন থেকে ভেঙে পড়েছিলাম এরকম একটা ঘটনা হবার পরে। এবং আরেকটা বাড়িতে যেখান থেকে ছাদ থেকে পড়ে মারা গেছিল সেটাও একটা দাদার বাড়ি, তাকেও আমরা চিনি। সেই ঘটনাটাও দুঃখজনক ঘটনা। পরপর দুটো ঘটনা হয়ে যাওয়াতে আমাদের পাড়ায় এবং আশপাশের যে পাড়াগুলি আছে সবার মনে একটা ভয় কাজ করছিল। তো এই ছিল আমাদের পাড়ায় এবং আমার মায়ের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। আশা করব আজকের দুটি ঘটনায় তোমাদের বেশ অদ্ভুত লেগেছে এবং বেশ ভয় লেগেছে। তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। এবং আজকে কিন্তু গল্প কথার লাস্ট এপিসোড ছিল 2023-এ। আশা করব গল্প কথা পরিবার তোমাদেরকে অনেকটা ভালোবাসা দিতে পেরেছে এবং আমিও জানি তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো গল্প কথাকে। তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে গল্প কথা কিন্তু কখনোই এতটা দূর আসতে পারতো না। কিন্তু আমাদের কিন্তু এখনও অনেকটা পথ চলতে হবে, কারণ সত্যি কথা বলতে এখন অনেক বেঙ্গলি অডিও হরর স্টোরি চ্যানেল আছে এবং যেই চ্যানেলের স্টোরিগুলো আমার হয়তো গল্প কথা পরিবারের থেকে আরও অনেক বেশি ভালো। এবং আমি চাই যে সেই স্টোরিগুলো যারা বলে তাদের গলা আমার থেকে অনেকটাই ভালো এবং আমি চাই তাদের সাথেও তাল মিলিয়ে চলে যেতে, মানে এগোতে পারি, যাতে তাদের সারিতে এক সারিতে যাতে থাকতে পারি। যদি তোমরা সাপোর্ট করো তাহলে এটা সম্ভব। তাই আশা করব 2024-এ গল্প কথা আরও নতুনভাবে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে গল্প কথা অনেকটা বড় হবে। এবং যারা এখনও গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। সবাইকে লাস্টবারের মতো বলছি হ্যাপি নিউ ইয়ার। এবং 2023 চলে যাচ্ছে, 2024 আসছে। সকলে খুব ভালো করে নতুন বছরটা এনজয় করো। বছরের শুরুটা সকলের খুব ভালো হয়। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। দেখা হবে নতুন বছরে।